এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার, আমি পরিতোষ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে। আমি আবার আপনাদের সামনে এসেছি একটি বাস্তব সুপার ন্যাচারাল অলৌকিক অভিজ্ঞতা নিয়ে। এই পৃথিবীতে দুটি ধরনের মানুষ থাকে। এক, যারা যা কিছু পায় তা সঠিকভাবে ব্যবহার করে এবং নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকে। আর অন্যদিকে কিছু মানুষ আছে যাদের অনেক কিছু থাকে, অর্থ সম্পত্তি, তবুও তারা কখনো তৃপ্তি পায় না। তারা আরও চায়, আরও চায়, আরও চায়। আর এই আরও চাওয়ার লোভে তারা অন্যের অধিকার সম্পত্তি কেড়ে নিতেও দ্বিধা করে না। এই স্বভাবের কারণেই মানুষের মনে জন্ম নেয় লালসা। আর যখন এই লালসা মানুষের মনে ঘর বাঁধে, তখন তা শুধু নিজের শান্তি কেড়ে নেয় না, বরং অন্যের সংসারেরও শান্তি কেড়ে নেয়। অনেক সময় এই লালসার আগুন এতটাই প্রবল হয়ে ওঠে যে মানুষ একবারও ভাবে না তার এই লালসার কারণে কারো পুরো সংসার ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক তেমনই একটি ঘটনা আজকের গল্পে রয়েছে, যেখানে একটি পরিবার অন্য কারো লালসার কারণে ধ্বংসের মুখে পড়ে যায়। কিছু লোভী মানুষের জন্য সেই পরিবারের জীবন দুর্বিষহ হয়ে যায়। এই গল্প আমাদের একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছে। তার অনুরোধে আমরা এই গল্পের সব চরিত্রের নাম পরিবর্তন করে দিয়েছি। তবে গল্পের ঘটনাগুলো বাস্তব, শুধু নামগুলো কাল্পনিক। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। এই ঘটনা 2018 সালের। এই গল্পের প্রধান চরিত্র হলেন সুষমা। সুষমার পরিবারের সাথেই এই ঘটনাটি ঘটে। সুষমা তখন তার বিএলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। তার স্বপ্ন ছিল আইনজীবী হওয়া। সে পড়াশোনায় ভালো ছিল। তার সব কিছু খুব গভীরভাবে বোঝার অভ্যাস ছিল। এই কারণেই হয়তো সে ভবিষ্যতে ভালো অ্যাডভোকেট হতে চেয়েছিল। সুষমার পরিবারে ছিল তার বাবা, মা, ছোট ভাই এবং ছোট বোন। তার বাবা পিসিএস মানে হচ্ছে প্রিভিশিয়াল সিভিল সার্ভিস বিভাগে চাকরি করতেন। সরকারি চাকরির কারণে তারা পটেল নগরে একটি সরকারি কোয়ার্টারে থাকতেন। তার মা মায়া একজন গৃহিণী ছিলেন, মন থেকে সৎ, কিন্তু মুখের ভাষা কিছুটা কড়া। তিনি যা মনে করতেন সরাসরি তাই বলতেন। তাদের ছোট্ট ভাইয়ের নাম ছিল মহেশ, যাকে সবাই আদর করে মুন্না বলে ডাকত। আর ছোট বোন ছিল যার নাম সুষমা। তাদের পরিবারটা ছিল ছোট কিন্তু ভীষণ সুখী। কিন্তু একই সাথে আরেকটি পরিবারও ছিল। তাদের তাওজি অর্থাৎ সুষমার বাবার সৎ ভাই সুরেশচন্দ্রের পরিবার। গ্রামের সব সম্পত্তি তিনি নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন। তিনি খুবই লোভী স্বভাবের ছিলেন। আর এই স্বভাবের কারণেই পরিবারের কেউই তাকে পছন্দ করত না। সুষমা তাকে বড় পাপা বলে ডাকত। কিন্তু পারিবারিক সম্পর্কগুলো খুবই টানাপোড়েনের ছিল। তাদের দাদিও সুরেশচন্দ্রের সাথেই থাকতেন। আসলে সুরেশচন্দ্র কখনোই চায়নি তার মা রমেশচন্দ্রের কাছে যাক, কারণ সে ভাবত কোথাও তার মা গ্রামের সম্পত্তি দলিলে সাইন করে না দেয় রমেশচন্দ্রের পক্ষে। এই নিয়ে সে সব সময় শঙ্কিত থাকত এবং দাদিকে তার কাছ থেকে দূরে রাখত। সুষমা ও তার পরিবার যেন তাওজি সুরেশচন্দ্রের বাড়িতে যেতেই না পারে এমন ব্যবস্থা রাখতেন তিনি। সুরেশচন্দ্র দিল্লির পুটকলা গ্রামে থাকতেন। সেখানে তার একটি সার ও বীজের দোকান ছিল, যা খুব ভালো চলত। তার একটি ছেলে ছিল অশোক, যিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। পুটকলা গ্রামে তাদের একটি পৈতৃক বাড়ি ছিল, যেটি তাদের বড় ঠাকুরদাদারা রেখে গিয়েছিল। সেই বাড়িতেই সুরেশচন্দ্র তার মায়ের সঙ্গে থাকতেন। এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হল নায়না বুয়া। নায়না মূলত রমেশচন্দ্র ও সুরেশচন্দ্রের বোন। তার বিয়ে হয়নি এবং তিনি তন্ত্রমন্ত্রের বই পড়তে খুব ভালোবাসতেন। তিনি নিজেকে একজন তান্ত্রিকের চেয়ে কম কিছু ভাবতেন না। এই গল্পটি এই দুই পরিবারকে ঘিরেই আবর্তিত হয়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় হোলির সময়। আপনারা জানেন, হোলির সময়কে তান্ত্রিক কার্যকলাপ, টোটকা, জাদুটোনা ইত্যাদির জন্য খুব উপযুক্ত সময় বলে ধরা হয়। হোলিও কাছাকাছি এসেছিল। একদিন সুষমার বাবার কাছে তার তাওজির ফোন আসে। তিনি বলেন,
তুমি অফিস শেষ করে সরাসরি পুটকলা চলে এসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। এর আগেও তিনি প্রায় দাদির চিকিৎসার অজুহাতে অর্থ চেয়ে নিতেন। সুষমার বাবা মাকে সেবা করাকে কর্তব্য মনে করতেন, তাই কোনো প্রশ্ন না করে টাকা দিয়ে দিতেন। ফোন পাওয়ার পর তিনি বললেন, ঠিক আছে, আমি অফিস শেষ করে চলে আসব। পরদিন তিনি অফিস শেষে তাওজির বাড়িতে যান। সেখান থেকে ফোন করে পরিবারকে জানায় যে তিনি মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি সেদিন রাতটা সেখানেই কাটান এবং পরদিন সকালে বাড়ি ফেরেন। কিন্তু সেদিন রাত থেকেই তার আচরণের একটা পরিবর্তন দেখা যায়। ঘরের কেউই বুঝতে পারেনি যে সেই রাতের পরদিনই তাদের জীবনে একটা বড় ঝড় আসতে চলেছে। যেমনটা আগেই বলা হয়েছে, সুষমার এলএলবি পরীক্ষা চলছিল। একটা পরীক্ষা আগের দিনই হয়েছিল, আর পরদিন ছিল দ্বিতীয় পরীক্ষা। সকালে সুষমা বই, খাতা ও ব্যাগ নিয়ে পরীক্ষায় যেতে দরজার দিকে এগোচ্ছিল। ঠিক তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। কোথায় যাচ্ছ? এটা ছিল তার বাবার গলা। সুষমা চমকে গিয়ে পিছনে ঘুরে দেখে তার বাবা দাঁড়িয়ে। সে বলে, বাবা, আপনি তো জানেন আমার পরীক্ষা চলছে, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তখন তার বাবা কড়া গলায় বলেন, পরীক্ষা কিছু নয়, ভিতরে চুপচাপ গিয়ে বসো। সুষমা এই আচরণে খুব অবাক হয়ে যায়, কারণ এতদিন তার বাবা কখনোই পড়াশোনায় বাধা দেয়নি, বরং সব সময় উৎসাহ দিয়ে গেছেন। কিন্তু আজ তার কণ্ঠে কোনো কোমলতা ছিল না, বরং ছিল এক ধরনের রুক্ষতা ও গম্ভীরতা। তিনি রাগী চোখে সুষমার দিকে তাকিয়েছিলেন। সুষমা এসব ভাবতে ভাবতেই হঠাৎ দেখল তার বাবা দ্রুত বাইরে এসে জালি দরজা বন্ধ করে দিলেন এবং বললেন, তুমি কোথাও যাবে না, চুপচাপ ভেতরে গিয়ে বসো। সুষমার চোখে জল এসে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। একটা বছর ধরে যে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, আজ তার নিজের বাবা তাকে পরীক্ষায় যেতে দিতে বাধা দিচ্ছেন। সেই বাবা যিনি এতদিন এই পরীক্ষার জন্য অনুপ্রেরণা দিয়ে তাকে বড় করেছেন। জালি দরজার সামনে সে বাবার মুখের দিকে তাকিয়েছিল। তার মুখে এক অদ্ভুত অভিব্যক্তি, চোখে এমন এক দৃষ্টি যেন বলছে, তুমি আর এই বাড়ি থেকে বের হতে পারবে না। সুষমা কান্না ভেজা কণ্ঠে বলল, বাবা প্লিজ দরজাটা খুলে দিন। এই কথা শুনে তার বাবা কড়া গলায় বললেন, না, দরজা খুলবে না, তুমি কোনো পরীক্ষা দিতে যাবে না, চুপচাপ এখানে বসে থাকো। তিনি সোজা গিয়ে দরজার সামনে সিঁড়িতে বসে পড়লেন। এই চিৎকার ও কোলাহল শুনে সুষমার মা এবং ছোট ভাইও সেখানে চলে আসে। তারা সব কিছু দেখে হতবাক হয়ে যায়। সবাই যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন জানা গেল যে সুষমার বাবা তাকে পরীক্ষায় যেতে দিতে চাইছেন না। সবাই অনেক বোঝালেন, অনেকভাবে চেষ্টা করলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। প্রায় 1 ঘন্টা পর তিনি গেট খুললেন, কিন্তু তখন আর কোনো লাভ ছিল না, কারণ পরীক্ষার সময় ইতিমধ্যে পার হয়ে গিয়েছিল। সুষমার পরীক্ষা দিতে যেতে হতো মতিবাগ এলাকায়, যা নিম্নতম 8 ঘন্টা থেকে 45 মিনিট দূরে ছিল। এমন অবস্থায় সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেও তাকে হলের ভিতরে ঢুকতে দেওয়া হতো না। সারা দিন সুষমা নিজের ঘরের ভেতর বসে বসে কাঁদতে থাকল। সে শুধু এই ভাবছিল, হঠাৎ বাবার কি হয়ে গেল, যিনি কোনোদিনও আমাকে তুই পর্যন্ত বলেননি। সব সময় আপনি বলে কথা বলতেন, কখনো রুর স্বরে কথা বলেননি। তিনি আজ হঠাৎ এমনভাবে আচরণ করছেন কেন? এসব কিছু তার মাথায় ঢুকছিল না, কিন্তু সে আর কিছুই করতে পারছিল না। এরপরেও শুধুমাত্র সেই দিন নয়, তার বাবার আচরণ পুরোপুরি পাল্টে গেল। তিনি পরিবারের কারোর সাথেই ঠিকভাবে কথা বলতেন না। দেখা যাচ্ছিল যেন পরিবারের সব সদস্যের প্রতি তার ঘৃণা জন্মেছে। কয়েকদিন এভাবেই চলল। তারপর হঠাৎ একদিন তিনি যেন এক অদ্ভুত পাগলামি করতে শুরু করলেন। তিনি সুষমা ও তার ছোট বোনকে ঘরে নিয়ে গিয়ে একটি ঘরে বন্ধ করে দিলেন। ঘরের দরজা বন্ধ হতেই 2 বাচ্চাই কাঁদতে শুরু করল। তাদের মা বাইরে এসে দেখলেন যে 2 মেয়েকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। তিনি রেগে গিয়ে বললেন, তুমি কি ভাবছো আমরা পশু যে এভাবে আমাদের ঘরের মধ্যে আটকে রাখবে? তোমার কি মাথা ঠিক আছে? দেখতে পাচ্ছ না এরা তোমারই সন্তান? এই কথা শুনে সুষমার বাবার মুখ থেকে এক অদ্ভুত হাসি বেরিয়ে এলো। তিনি বললেন, তোমরা পশু না,
পশুর থেকেও নিকৃষ্ট। এটা তো ভালোই করলাম, শুধু ঘরে বন্ধ করলাম, জঞ্জিরে তো আর বাঁধিনি। এরপর তিনি দরজা লক করে চাবি নিজের পকেটে রেখে সেখান থেকে চলে গেলেন। যখন মা চাবি ছিনিয়ে নিতে গেলেন তখন তিনি চাবি হাতে নিয়ে বললেন, যদি তুমি চেষ্টা করো এই চাবি নিয়ে দরজা খুলে দেওয়ার, তাহলে আমি তোমার 2 মেয়ের চুল কেটে ফেলবো। এমনভাবে কাটবো যে তোকে ওদের পুরো মাথা কামাতে হবে। ভাবতো তোর মেয়েরা যদি টাক হয়ে যায় কেমন লাগবে। এটা বলেই তিনি অদ্ভুতভাবে হেসে উঠলেন। সুষমা এইসব কথা শুনছিল। সে খেয়াল করল বাবার দাঁতগুলো যেন অস্বাভাবিকভাবে বড় বড় লাগছিল, নাকি এটা শুধু তার কল্পনা ছিল। তবে বাবার মুখে এমন কথা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি। তিনি চাবি নিয়ে চলে গেলেন। এরপর টানা 4-5 দিন পর্যন্ত 2 বোন ওই ঘরের ভেতরেই বন্দি ছিল। ভাগ্যক্রমে ঘরের সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম ছিল, তবে তাদের বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি। তার বাবা যেন একজন প্রহরীর মতো আচরণ করছিলেন। প্রতি 10 মিনিটে এসে ঘর চেক করতেন। তাদের মা প্লেটে করে খাবার দরজার নিচ দিয়ে এগিয়ে দিতেন, আর মেয়েরা খেয়ে সেই প্লেটগুলো আবার বাইরে পাঠিয়ে দিত। মা চাইলেও কিছু করতে পারছিল না, হয়তো আর কিছু করার মতো ক্ষমতাও ছিল না তার। বাবার যে রূপ পরিবর্তন হয়েছে তাতে তিনিও ভয় পেতে শুরু করেছিলেন। সুষমা বুঝতে পারছিল যে আচরণ তার বাবা তার সঙ্গে করছে তার থেকেও ভয়ঙ্কর কিছু তার মায়ের সঙ্গে ঘটেছে হয়তো। তাদের ছোট ভাইটি কখনো ঘরের বাইরে থাকত এবং নিয়মিত স্কুলে যেত, কিন্তু যখনই সে তার বাবাকে দেখত সঙ্গে সঙ্গেই মায়ের পেছনে লুকিয়ে পড়ত। সে লুকিয়ে লুকিয়ে বাবার দিকে তাকাতো আর ভয়ে ভয়ে দেখত। অর্থাৎ শুধু মেয়েদের সঙ্গেই নয়, বাবার আচরণ মা এবং ছোট ছেলেটির সঙ্গেও কিছু ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ছোট্ট ভাইটিও তার বাবাকে ভয় পেতে শুরু করেছিল। আর এই সব কিছু শুরু হয়েছিল সেই দিন থেকে যেদিন সুষমার বাবা রাতে তার ভাইয়ের বাড়িতে থাকতে এসেছিলেন। প্রায় 7-8 দিন পর কে জানে কিভাবে মা তাকে বুঝিয়েছিল, তখন গিয়ে ঘরের দরজা খোলা হয় এবং 2 বোন ঘরের ভেতরে ঘুরে বেড়াতে পারছিল। তবুও তাদের বাইরে যাওয়া অস্পষ্টভাবে নিষিদ্ধ ছিল। বাবা বলে দিয়েছিলেন, তোমরা কেউ বাড়ির বাইরে যাবে না। এইভাবে সময় কেটে চলল। মে জুন মাস এসে গেল, যখন দিল্লিতে প্রচণ্ড গরম পড়ে। তাদের ঘরে এসি লাগানো ছিল। সুষমা তখন গরমে নিজের রুমের এসি চালাতে গেল, কিন্তু সেটা চলছিল না। সে গিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করল, মা, এসি কেন চলছে না? মা বললেন, তোমার বাবা সব ঘরের এসির তার কেটে দিয়েছেন। এটা শুনে সুষমা হতবাক হয়ে গেল। সে বলল, পাপা তো আমাদের জন্যই ঘরে এসি লাগিয়েছিলেন, যাতে গরমে কষ্ট না হয়। উনি কেন কেটে দিলেন? মা বললেন, হ্যাঁ মা, কাল রাতে উনি নিজেই সব এসির তার কেটে দিয়েছেন। আমি বুঝতেই পারছি না এই মানুষটার কি হয়েছে। আমার তো মনে হয় উনি আর নিজের নিয়ন্ত্রণে নেই। সুষমা বলল, হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন। মা বললেন, আমার তো মনে হচ্ছে তোমার বাবার উপর কেউ কিছু করেছে। আর এই সব কিছু শুরু হয়েছে সেই দিন থেকে, যেই দিন তোমার তাউজি মানে বড় কাকার বাড়ি থেকে ফিরে এসেছেন। সুষমা বলল, হ্যাঁ মা, আপনি যা বলেছেন তা একদম ঠিক। তাউজি না হয়তো বাবার উপর কিছু করিয়ে দিয়েছে। মা বললেন, আমারও তাই মনে হচ্ছে। তুমি নিজেই ভাবো তোমার বাবাকে কত গরম লাগে। সে তো এসি ছাড়া একদম থাকতে পারে না, তাও সে তারগুলো কেটে দিয়েছে। আর তুমি জানো এই মুহূর্তে দুপুর 2টায় সে কি করছে? সুষমা জিজ্ঞেস করল, কি করছে? মা বললেন, চলো বাইরে গিয়ে দেখো আঙ্গিনায়। তারা 3 জনে গিয়ে দেখে সেই প্রখর রোদে দুপুর 2টায় যেখানে মার্বেল পাথরগুলি একেবারে আগুনের মতো গরম হয়ে আছে, সেখানে তার বাবা খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি কল্পনা করুন, 45 ডিগ্রি তাপমাত্রায় দুপুর 2টায় রাস্তায় মার্বেলের উপর পা রাখা যায়? আর তিনি দিব্যি হাঁটছেন, তার মুখে একটুও কষ্টের চিহ্ন নেই। এই দৃশ্য দেখে তারা 3 জনেই বুঝে গেল কিছু না কিছু অস্বাভাবিক ঘটছে। তারা আবার ঘরে ফিরে এলো। সুষমা বলল, মা, আমাদের এই বাড়ি থেকে বের হতে হবে।
শুধু তাহলেই আমরা বাবাকে সঠিকভাবে চিকিৎসা করাতে পারবো। আপনি আমাদের বাইরে যেতে কোনো ব্যবস্থা করুন। না না, যদি তোমার বাবা জেনে যায় তোমরা বাইরে চলে গেছো, তাহলে তোমাদের চুল কেটে ফেলবেন। আমি কিছুই করতে পারবো না। সুষমা বলল, মা, আমাদের একটু শক্ত হতে হবে। আপনি নিজেই দেখুন, বাবা নিজের নিয়ন্ত্রণে নেই। যে অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে, তা থেকে তাকে মুক্ত করতে হলে আমাদের কিছু একটা করতেই হবে। অনেকক্ষণ আলোচনা চলল এবং শেষ সিদ্ধান্ত হলো যে তারা একটা পরিকল্পনা করবে বাড়ি থেকে পালানোর। মা চুপচাপ বাড়ির প্রধান গেটের চাবি এনে দুই মেয়ের হাতে দিলেন এবং বললেন, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন তোমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোমার মামার বাড়ি চলে যেও, শাহদারায়। তাদের মামার নাম ছিল ভজনলাল, যিনি শাহদারায় থাকতেন। পরিকল্পনা অনুযায়ী রাতে দুই বোন চুপচাপ উঠে মায়ের ঘরে গেল। মাকে বলল, আপনি আমাদের সঙ্গে চলুন। কিন্তু মা বললেন, না, তোমাদের ভাই একা আছে, আমি তাকে ছেড়ে যেতে পারবো না। ওরা ছোট্ট ভাইকেও সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ভাই তখন বাবার সঙ্গে ঘুমাচ্ছিল। যদি ওকে নিয়ে যেত আর বাবা জেগে যেতেন, তাহলে পুরো প্ল্যানটাই ব্যর্থ হয়ে যেত। তবুও মায়ের অনেক বাধা সত্ত্বেও তারা জোর করেই তাকে সঙ্গে নিয়ে রাতেই বাড়ি থেকে বেরিয়ে গেল এবং সরাসরি মামার বাড়ি পৌঁছে গেল। মামার বাড়ি পৌঁছে সবাই ভাবছিল, এখন বাড়িতে যখন কেউ নেই, তখন হয়তো বাবা খোঁজে আসবেন। একটা দিন গেল, তারপর আর একটা দিন, একটা গোটা সপ্তাহ কেটে গেল। না বাবা ফোন করলেন, না তাদের খুঁজতে এলেন। ওদের মনে হচ্ছিল বাবা রেগে গিয়ে গালমন্দ করবেন, জোর করে ফিরিয়ে নিয়ে যাবেন, অন্তত কিছু কথা তো বলবেনই। কিন্তু কিছুই হলো না। 7 দিন কেটে যাওয়ার পরও যখন কোনো সাড়া এলো না, তখন ওরা ঠিক করলেন যে কিছু করতে হবে। বাড়ির মোবাইল ফোনটা সব সময় বাবার কাছেই থাকতো, কিন্তু বাড়িতে একটা ল্যান্ডলাইন ফোনও ছিল। তারা সবাই একসঙ্গে বসে একটা সময় ঠিক করলো, যখন তারা জানতো এই সময়ে বাবা সম্ভবত বাড়িতে থাকবেন না। তারা ফোন করলো এবং একদম যেমনটা ভাবা হয়েছিল তেমনই হলো। ল্যান্ডলাইনের ফোন ধরল মুন্না, ছোট ভাই, যে এখনও বাড়িতে ছিল। তারা জিজ্ঞেস করলো, সব ঠিকঠাক আছে তো? বাবা কি আমাদের বিষয়ে কিছু বলেছে? মুন্না বলল, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু বাবা তোমাদের বিষয়ে কিছুই জিজ্ঞেস করেননি। তোমরা যাওয়ার পরদিনই তাওজি মানে বড় কাকা ও তাদের পুরো পরিবার বাড়িতে এসে উঠেছে। সঙ্গে এসেছে নয়না বুয়াও। ওরা এখন এখানেই থাকে। বাবা যেন কিছুই অনুভব করছেন না যে তোমরা বাড়িতে নেই। উল্টো তিনি নিজের সৎ ভাই বোনেদের সঙ্গে হাসি ঠাট্টা আনন্দে মেতে আছেন এবং তাদের উপর অঢেল টাকা খরচ করছেন। এখন পুরো বাড়িতে যেন তাওজির পরিবারই দখল করে নিয়েছে। তারা যেন বাড়িকে পুতুলের মতো নিয়ন্ত্রণ করছে। বাবা তাদের কথা মতোই সব কিছু করছেন। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এই সব কথা শুনে সুষমার মাথায় যেন বাজ পড়ে গেল। যেই মুহূর্তেই নয়না বুয়ার নাম এলো, ও বুঝে গেল সব কিছু সেই করেছে। সে খুব ভালোভাবে জানত নয়না বুয়ার তন্ত্রে মন্ত্রে গভীর আগ্রহ আছে এবং নিশ্চিতভাবে সেই বাবার উপর কিছু করেছে, যেই কারণে বাবা এখন নিজের পরিবারকে এত অবহেলা করছেন। সুষমা সব কথা তার মাকে জানালো এবং বলল, মা, আমাদের বাবাকে বাঁচাতে আমাদের আবার বাড়িতে ফিরতে হবে। পরদিন সকালে ঠিক 9:30টায় তারা সোজা বাড়ির দিকে রওনা দিল। বাড়ির মেইন গেট খুলেই তারা চমকে গেল। শুধু তারাই নয়, বাড়িতে উপস্থিত সব লোকজন, তাওজি, তার পরিবার, তাদের দেখে চমকে উঠল। এই সময় এরা এখানে কিভাবে চলে এলো? কারণ সেই সময় বাড়ির উঠানে একটা তান্ত্রিক ক্রিয়া চলছিল। এই 3 জন সেখানে গিয়ে সেই ক্রিয়ায় বাধা দিল। বাড়ির বারান্দার ঠিক মাঝখানে সুষমার বাবা বসেছিলেন। তাদের গায়ে ছিল কালো কাপড়। তাদের সামনেই দাঁড়িয়েছিলেন নয়না বুয়া। তার গায়ে ছিল লাল কাপড়, কপালে লাল টিকা আর গলায় রং বেরঙের ফুলের মালা। নয়না বুয়ার হাতে ছিল একটা বই, যেটি থেকে সে কিছু মন্ত্র পাঠ করছিল। পাশে দাঁড়িয়েছিল ছোট্ট ভাই মুন্না, যার হাতে একটা থালা ছিল। থালায় ছিল কিছু ফুল, আর সেখান থেকে ফুল তুলে সে বাবার গায়ে
ছুড়ে দিচ্ছিল। মুন্নার মুখের অভিব্যক্তি স্পষ্ট করে বলছিল সে বাধ্য হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখেই সুষমার মায়ের রাগ ফেটে পড়ল। তিনি সোজা গিয়ে বললেন, তাহলে এই নাটক চলছিল এখানে? আমরা বাড়ি থেকে বের হতেই তোমরা এসে দখল করে বসেছ। এই সব বন্ধ করো, এখনই বন্ধ করো। তিনি কালো কাপড়টা হাতে নিয়ে ছিঁড়ে 2 টুকরো করে দিলেন। এটা করার সঙ্গে সঙ্গেই বড় কাকা বললেন, আমরা তো তোমার বাড়ির শান্তির জন্যই এইসব করছিলাম, কিন্তু যদি তুমি নিজেই না চাও তাহলে আমরা আর কি করতে পারি? কিন্তু তখন সুষমার মায়ের রাগ সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিল। যে কাপড় ধোয়ার বাটকারা ছিল সেটি পাশে থেকেই তিনি তুলে নিলেন এবং বললেন, 5 মিনিটের মধ্যে সব কজনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি জানি তোমরা কি ধরনের শান্তি চাও এই বাড়িতে। যদি 5 মিনিটের মধ্যে এই বাড়ি না ছাড়ো তাহলে দেখবে আমি কি অবস্থা করি তোমাদের। মায়ের এই রূপ দেখে ছোট ভাই মুন্না থালা ফেলে দিয়ে দৌড়ে গিয়ে মায়ের আঁচলে লেগে কাঁদতে লাগল। মা, বাবাকে বাঁচাও। বাবা এদের পাল্লায় পড়েছে, আমি জানি না এরা কি করছে। এবার সত্যি সেই নারী শক্তি সবার উপর ভারী পড়ল। যখন একজন মা তার পূর্ণরূপে আসেন তখন কেউ দাঁড়াতে পারে না তার সামনে। মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে কাকা কাকিমা ও তাদের বাচ্চারা তড়িঘড়ি করে নিজেদের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেল। কিন্তু নয়না বুয়া বারান্দায় যেন খুঁটি কেড়ে বসেই রইলেন। তিনি বললেন, তুই কে আমাকে তাড়ানোর? এটা আমার ভাইয়ের বাড়ি। যতক্ষণ আমার ইচ্ছা আমি থাকব, আমি এখানেই থাকব। সেই সময় সুষমার মা থাপি হাতে নিয়ে এগিয়ে গেলেন এবং বললেন, শোন, এটা যদি তোর ভাইয়ের বাড়ি হয় তাহলে সম্মান দিয়ে থাক, আর যদি তুই আবার তন্ত্রমন্ত্র করার চেষ্টা করিস তাহলে এমন দশা করব যা তোকে স্বপ্নেও ভাবতে হবে না। নয়না বুয়া কোনো উত্তর দিলেন না। বারান্দায় ছড়িয়ে থাকা 4-5টা ফুল হাতে তুলে নিয়ে চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেলেন। এইসব কাণ্ড চলছিল, কিন্তু সুষমার বাবা যেন পুরো নির্লিপ্ত ছিলেন। তিনি কোনো প্রতিক্রিয়াই দেখালেন না, না মেয়ে না স্ত্রীর উপস্থিতিতে, না ভাই বোনেদের তাড়ানোর ঘটনায়। এটাই সবার মনে বড় দুশ্চিন্তা তৈরি করল। সবাই ভাবছিল আসলে বাবা কি সত্যিই কোনো তন্ত্রমন্ত্রের কবলে পড়ে গেছেন। সব ঘটনা শেষ হলে 3 জন আবার বসে আলোচনা করল। সুষমা বলল, মা, যাই হোক, আমাদের কাল থেকেই বাড়িতে অখণ্ড রামায়ণ পাঠ শুরু করতে হবে, তাহলেই বাড়ির পরিবেশ আবার স্বাভাবিক হবে। সুষমার এক পরিচিত গুরুজি ছিলেন যাকে সে খুব সম্মান করত। তাকে সব কিছু জানিয়ে পরামর্শ নিল। গুরুজি বললেন, তোমাদের বাড়িতে এখন অখণ্ড রামায়ণ পাঠ হওয়া অত্যন্ত জরুরি। পরদিনেই রামায়ণ পাঠের প্রস্তুতি শুরু হয়ে গেল। ভোরবেলা থেকে প্রস্তুতি চলছিল। এই সব দেখে নয়না বুয়া উঠে এলেন দেখতে কি হচ্ছে বাড়িতে। তিনি মুন্নার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মুন্না, এসব কি প্রস্তুতি হচ্ছে? মুন্না একটু সরলভাবে বলে দিল, ঘরে রামায়ণ পাঠ হবে, গুরুজি আসবেন। এই কথাগুলো শুনেই নয়না বুয়া সোজা নিজের ঘরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে ফেললেন। যাওয়ার সময় সুষমার মাকে বলে গেলেন, ভাবি, আমি পোটকলায় ভাইয়ার বাড়ি যাচ্ছি। মা ফোন করেছিল, অনেক মনে করছে আমাকে। মায়ের কোনো উত্তর না শুনেই তিনি চুপচাপ বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। নয়না বুয়া চলে যাওয়ার পর পুরো বাড়িতে যেন এক অদ্ভুত নিস্তবতা নেমে এলো। সুষমার মা, সুষমা ও মুন্না আবার একসাথে বসে ভাবল, এবার হয়তো সত্যিই সব ঠিক হয়ে যাবে। রামায়ণ পাঠ শুরু হলো। পরদিন গুরুজি এসে পুরো ঘর পবিত্র করে দিলেন। ধূপ, দীপ আর শঙ্কের ধ্বনিতে যেন চারিদিকে নেতিবাচক শক্তি ভয়ে পালিয়ে যেতে লাগল। পাঠ চলাকালীন সুষমার বাবার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। যিনি এতদিন ধরে কোনো প্রতিক্রিয়াই দিচ্ছিলেন না, তিনি ধীরে ধীরে রামায়ণ পাঠে মনোযোগ দিতে শুরু করলেন। একদিন একসময় পাঠের মাঝে হঠাৎ তিনি হাত জোড় করে চোখ বন্ধ করলেন এবং চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সবাই অবাক হয়ে গেল। গুরুজি বললেন, এই জল শুধু চোখের জল নয়, এ হচ্ছে শুদ্ধিকরণের প্রতীক। তার ভেতর থেকে অশুভ শক্তির প্রভাব বিদায় নিচ্ছে। সেই রাতেই সুষমার বাবা গভীর ঘুমে ডুবে গেলেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন এক বিশাল অন্ধকার গুহা, তার মধ্যে একটি কালো ছায়া তাকে টানছে। আর তখনই একদম দূর থেকে একটি দীপ্তমান রূপ এসে সেই ছায়াকে সরিয়ে দিল।
তিনি ভয় পেয়ে ঘুম থেকে উঠে বসলেন আর দেখলেন পাশে বসে আছে তার স্ত্রী ও সন্তানরা। তিনি ধীরে ধীরে বললেন, আমার কি হয়েছিল জানি না, আমি তো নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। আমার শরীর ছিল, কিন্তু মন যেন কারোর নিয়ন্ত্রণে ছিল। সবাই খুশিতে কেঁদে ফেলল। সুষমার মা তাকে জড়িয়ে ধরলেন। একটু সময়ের মধ্যেই তিনি পুরোপুরি আগের মতো হয়ে গেলেন। তারপর তিনি নিজে নিজেই তাওজিকে সব কিছু ফিরিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন, এবার থেকে এই বাড়ির সিদ্ধান্ত আমার পরিবার নেবে, বাইরের কেউ নয়। নাইনাবুয়া আর কখনও বাড়িতে ফিরে আসেননি। মুন্না স্বাভাবিক জীবনে ফিরে গেল। সুষমাও তার পড়াশোনায় মন দিল। আর বাড়িতে প্রতি বছর রামায়ণ পাঠ হওয়ায় এক রীতি শুরু হয়ে গেল। সবাই বিশ্বাস করল এ শুধু তন্ত্রমন্ত্রের গল্প নয়, এটা ছিল বিশ্বাস, পরিবার ও মায়ের সাহসের জয়ের গল্প। তো শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমার এর আগের ভিডিওতে। আশা করি এই ভিডিওটিতেও আপনারা সেই রকম ভালোবাসাই দেবেন। তো সঙ্গে থাকুন আর শুনতে থাকুন বঙ্গ হরর স্টোরি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।